বামেদের যত দোষ নন্দ ঘোষ। আপনি নাকি নিজেই সত্যি সত্যি সাম্প্রদায়িক, হুমায়ুন কবিরের সাথে দেখা করতে যাচ্ছেন। যারা গর্ধব তারা এইসব নিয়ে আকবরী অনেক কথা বলেছে। দিল্লি, কলকাতা একাধিক আসন বদল করা। প্রতিকুর রহমানরা দল ছাড়লেন, আইএসএফ যখন আরাবুল ইসলামের মতো একজন নেতৃত্বকে টিকিট দিচ্ছে, পানিহাটিতে প্রার্থী হয়ে গেলেন অভয়ের মা। তুমি রাম মন্দিরের বিরোধিতা করবে আর জগন্নাথ মন্দির থেকে ভোট করবে, এটা হতে পারে না। আমরা দুর্বল হইনি। ও ফর্জি মুদ্দে লাতে रहेंगे, हम असली मुद्दे पर अड़े रहेंगे। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, বামেরা কি এবার সত্যি সত্যি নির্বাচনে খেলবে? অধীর চৌধুরীকে মিস করেন? আমার সঙ্গে হাত মেলাচ্ছে, কেউ চুম খাচ্ছে। আই এনজয় দিস, আই এনজয়। কতটা পথ পেরোলে তবে মোহাম্মদ সেলিম হওয়া যায়? বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং, জেনজি পেরিয়ে তিনি ৬৮ বছর বয়সে এসেও বঙ্গের ভোট রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে আমার এই পর্বের অতিথি সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আপনাকে স্বাগত। বঙ্গের ভোট রাজনীতি, বামেদের উত্থান পতন, ভোট পার্সেন্টেজ সবকিছু পেরিয়ে মোহাম্মদ সেলিমের মধ্যে কি আছে যে সোশ্যাল মিডিয়া খুললে আপনি ট্রেন্ডিং? মানে অনেক যুব নেতাকে পেরিয়ে যাচ্ছেন, বহু নেতাকে পেরিয়ে সোশ্যাল মিডিয়া খুললে, ফেসবুক খুললে, মিডিয়াতে সবসময় মোহাম্মদ সেলিম ট্রেন্ডিং। কেন? এই ট্রেন্ডিং এর রহস্য কি? আমি অনেকদিন সোশ্যাল মিডিয়া থেকে আমি মনে করি যে আমি অ্যাবসেন্ট। যখন রাজ্য সম্পাদক পেয়েছি এবং ২০১১ থেকে আমার ফেসবুক থেকে আমি বন্ধ করে দিয়েছি। তো এখন যারা করে, আমাদের যারা সমর্থক দরদি আছে, তারা বোধহয় এগুলোকে নিয়ে বেশি করে। যুদ্ধের সঙ্গে নয়, এখন যারা নতুন প্রজন্মের যারা ছেলেমেয়েরা আছে, এই টেকনোলজি তাদের, এবং সেটা অনেক বেশি তারা জনপ্রিয় সেখানে। আমার ক্ষেত্রে এটা হয়, আমি এটুকু বলতে পারি, আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে গত শতাব্দীর শেষে আমি প্রথম সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হই। আমার সিপিএমে আগেই মোহাম্মদ সেলিমের নামে ওয়েবসাইট, এবং এটা হচ্ছে তোমার গিয়ে mohammadselim.org, mohammadselim.com, এটা আমরা চালু করি। জ্যোতি বসুর হাত দিয়ে উদ্বোধন হয়েছিল ওটা গত শতাব্দীতে। এখন নতুন প্রজন্ম চলে এসছে, 25 বছর পরে এগুলো আমরা এখন করার সুযোগ পাই না, সময় পাই না। যেরকম বুঝতে আসলে রাজনীতি এখন এই সময়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা কাজ পাচ্ছে না, যাদের স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, যারা বিজেপি এবং তৃণমূলের এই সমস্ত লুটপাট থেকে হতাশ হয়ে গেছে, থেকে যারা প্রথম দিকে একটু তাপ লাগাচ্ছিল, উত্তাপ পাচ্ছিল, এখন মনে করছে এগুলো একটা ক্লিশে হয়ে গেছে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, রুজি, কল কারখানা, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এইসব নিয়ে বললে হয়তো লোকের একটু বেশি উৎসাহ হচ্ছে। বামপন্থার যে পুনরুত্থান হচ্ছে পশ্চিমবঙ্গে, আর আমি যদি সিপিআইএম এর রাজ্য সম্পাদক, সেই লগে লগে তার সঙ্গে আমারও হচ্ছে প্রচার হয়ে যাচ্ছে বলে। তা সত্ত্বেও দেখা যায় বামেদের যত দোষ নন্দ ঘোষ, কোথাও গিয়ে মোহাম্মদ সেলিমকেই বারবার ট্রিগার করে দেওয়া হয়, লক্ষ্য করা হয়। কেউ কেউ করেন, আপনি জানেন, আমি তাদের প্রসঙ্গে পরে আসবো। এই যত দোষ নন্দ ঘোষের মতো করে সিপিএম এর যত দোষ, যত নিন্দা, যত খারাপ, সব মোহাম্মদ সেলিমের দিকে টার্গেট হয় কেন? এটা প্রথমত দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে রাজনীতিতে, তার ভাষায়, তার সংস্কৃতিতে যেমন অবক্ষয় হয়েছে, কেনা বেচা, তারপর হচ্ছে তোমার গিয়ে দল বদল, তার সঙ্গে হচ্ছে হিংসা এবং খুনোখুনি, ব্যক্তিগত অ্যাটাক, মহিলাদের ওপরে তাদের বডি শেমিং, এইগুলো তো আগে ছিল না। একটা সম্ভ্রম বোধ ছিল, সেই মূল্যবোধটা কমে গেছে। আর দক্ষিণপন্থা উত্থানের সঙ্গে সঙ্গে আমাদের দেশে এটা হয়েছে, সেটা সাম্প্রদায়িক রাজনীতিকে কেন্দ্র করে হয়েছে। সুতরাং একটা ইসলামোফোবিয়া, একটা হচ্ছে তোমার গিয়ে রোহিঙ্গিয়া, জিহাদি, প্রতিদিন যেসব হচ্ছে, তাতে আমার নামের সঙ্গে যেহেতু মোহাম্মদ সেলিম আছে, সেখানে একজন মুসলিম সম্প্রদায় যদি আমাকে অ্যাটাক করে, বলবে আপনার নামের সঙ্গে মোহাম্মদ শব্দটাই বেমানানো। আবার একজন হিন্দু সম্প্রদায় বলবে হাজারো, সে তো মোহাম্মদ। তো এইটা হচ্ছে ধর্মাশ্রিত রাজনীতি, ধর্মকেন্দ্রিক রাজনীতি হলে এটা তার কুফলটা আমাদের দেখতে হচ্ছে। আর এখানে তুমি যদি বলো আরএসএস একদম প্রথম থেকে, এটা আমি আদবানিকেও বলেছিলাম, যে আরএসএস একদম তার জন্মলগ্ন থেকে বলেছে এদেশের 3টে শত্রু, মুসলমান, খ্রিশ্চান এবং কমিউনিস্ট। তো সেক্ষেত্রে আমার নামের সঙ্গে যেহেতু একটা মুসলমান নাম পারিবারিক সূত্রে পেয়েছি, জন্মসূত্রে, আবার কমিউনিস্টও বটে, সুতরাং সেখানে একটা 2 in 1। তুমি যে একটা টুইট করো, তুমি একটা ফেসবুকে পোস্ট করো, তুমি একটা সোশ্যাল মিডিয়া টিচারে বলো, তোমার বক্তৃতা কথা একটা কোনো জায়গা থেকে তোমাদের যদি অ্যাকাউন্টে হয়, সেখানে দেখা যাবে। তারপরে সেখানে গালাগাল,
কিছু লোক গালাগাল খেতে অভ্যস্ত, কিছু লোক গালাগালে খুব উৎসাহিত হয়। আমাদের মতো লোকজনের কাছে এটা লাগে, মান সম্মানে লাগে বলে তখন আমরা আরো বেশি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে গুটিয়ে নিই। আপনার সতীর্থ যারা, তারা আপনাকে স্পষ্ট দাগিয়ে দিচ্ছে যে 90-এর দশক থেকে মোহাম্মদ সেলিম রাজনীতি করে আসছেন, কিন্তু মানে সংসদীয় রাজনীতিতে রয়েছে বহুকালের আপনার অভিজ্ঞতা বামপন্থী রাজনীতিতে। সেখানে দাঁড়িয়ে আপনি নাকি নিজেই সত্যি সত্যি সাম্প্রদায়িক না হলে আপনি কাকাবাবুর ছবির তোলায় বসে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ করছেন, আপনি নাকি হুমায়ুন কবিরের সাথে দেখা করতে যাচ্ছেন। প্রথম কথা হচ্ছে নিষিদ্ধ সংগঠন নয়, আর যদি আদৌ নিষিদ্ধ বলো তাহলে কমিউনিস্ট পার্টি স্বাধীনতার আগে স্বাধীনতার পরে বারবার নিষিদ্ধ হয়েছে, এবং নকশালপন্থী বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। সে তো নজরুলের কবিতা নিষিদ্ধ হয়েছে। তাহলে তুমি রাষ্ট্র কোন দৃষ্টিতে কাকে দেখতে? আওয়ামী লীগ একেবারে রিসেন্টলি নিষিদ্ধ হয়ে এখন গেছে। বাংলাদেশে তুমি দেখছো হ্যাঁ। জামাতে উত্থানের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, নির্বাচন অংশগ্রহণ হচ্ছে না। তখন এই নিষিদ্ধ ব্যাপারটা কোন দৃষ্টিভঙ্গিতে হচ্ছে সেটা বড় কথা। আমি এটা বলতে পারি, আমি সবার সঙ্গে কথা বলি, এবং পার্টির রাজ্য সম্পাদক হিসেবে সেখানে আমরা যখন বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় করবো বলছি, তখন তো তোমাকে সবাইকে জড়ো করতে হয়। তুমি যদি একটা কাঁথা সেলাই করো তখন অনেক ন্যাকড়াও জোগাড় করতে হয়, ঠিক। এবং তারপরে ঠিক হয় কোনটা লাগবে কোনটা লাগবে না। এবং এখানে কোনো বাদ বিচারের ব্যাপার নেই। যেমন আসন সমঝোতা হচ্ছে, যারা গর্ধব, পরিষ্কার বলছি, তারা এইসব নিয়ে আকবরী অনেক কথা বলেছে। যখন আসন সমঝোতা হয়েছে 294টা আসন, সিপিআইএম লড়ছে 195-96টা আসন, বামপন্থীরা লড়ছে প্রায় 250, তাহলে সেখানে দাঁড়িয়ে 250-র বেশি, তাহলে তার সঙ্গে সহযোগী আইএসএফ আছে। তো সেখানে তো লোকের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এরা ঠিক সিপিআইএম এর বা বামপন্থীদের বা মোহাম্মদ সেলিমের ছক বুঝতে পারেনি, কারণ আন্দাজে গুলি চালিয়েছে। অতীকুর রহমানরা দল ছাড়লেন, কোথাও গিয়ে আপনারা সত্যি সত্যি সাংগঠনিকভাবে একটু ব্যর্থ ছিলেন, বা মোহাম্মদ সেলিমকে বুঝতে ভুল করেছিলেন যেটা সত্যি দল ছেড়ে চলে যাচ্ছে, আরেকটু সক্রিয় হলে কি এদের মতো নেতাদেরকে আটকানো যেত কোনোভাবে? না, গত লোকসভা নির্বাচনের দিন থেকেই আমরা বুঝলাম যে সে কিছুটা কম্প্রোমাইজ হয়ে গেছে। আচ্ছা, এগুলো তো বাইরে আলোচনা করা যায় না। আমরা কিছুটা ওকে রক্ষা করার চেষ্টা করলাম, যে ভয় পেয়ে হয়েছে, লোভে হয়েছে, রাগে হয়েছে, ক্ষোভে হয়েছে। তারপরে দেখা গেল যে তোমার গিয়ে ক্রমাগত ও ড্রিফট হচ্ছে, এবং গত 3 মাস থেকে যখন বোঝা গেল যে মানে ও বেরিয়ে যাওয়ার আগে 3 মাস ধরে যখন দেখলাম যে আর সিপিআইএম এর কোনো কাজকর্মে উল্লেখযোগ্য অংশগ্রহণ ভূমিকা নেই, আমরা বললাম তার এটা হয়, খারাপ লাগে, কিন্তু পাল্টে যায়, উৎসাহটা পাল্টে যায়, অন্য জায়গায় বেশি উৎসাহিত হয়ে যায়। তো সেটা নিয়ে এখন এটা আমাদের চর্চার বিষয় নয়। অনেক সময় তো দুঃখ বোধ হয়। বামপন্থীরা জোট করছেন আইএসএফ এর সঙ্গে, সেই আইএসএফ যখন আরাবুল ইসলামের মতো একজন নেতৃত্বকে টিকিট দিচ্ছে, সেই পুরো বিষয়টা তখন কি মন খারাপ হয় মোহাম্মদ সেলিমের, নাকি কোথাও গিয়ে মনে হয় সমঝোতাকে দেখতে বলছিল? রাজনীতিগত ভাবে সেটাকে আমরা কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় ব্যাপারে সিপিআইএম এর, কমিউনিস্টদের, বামপন্থীদের নিজস্ব স্পষ্ট একটা ভাবনা আছে, এবং সেটা আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি, একটা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছি। কিন্তু কি হয়, কোন দলে কে যাবে সেটা সেই দল ঠিক করে, যে যাবে সে ঠিক করবে। আমি তো আমার দলে যাতে কোনো বেনজল না ঢোকে সেটা আমি দেখব। আমাদের রাজ্যে মুকুল রায়ের হাত ধরে ইউপিআইজেশন অফ যে বেঙ্গল পলিটিক্স হয়েছে, সেখানে রাজনীতিতে নীতি নৈতিকতা জায়গাটা অনেকটা কমে গেছে। সেখানে তুমি রাতারাতি চাইলেই সবার উপর বিধিনিষেধ আরোপ করতে পারো না। আমাদের দেখতে হয় যাতে আমাদের পদস্খলন না হয়। আরাবুল ইসলাম ছাড়লাম, আপনি কোথাও গিয়ে কংগ্রেসের সঙ্গে জোট হলে কি বামেদের একটু ভালো হতো? এই যে নির্বাচনী যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে, যে পোলারাইজেশন তৈরি হয়েছে, বাইনারি পলিটিক্স কথা আপনারা বলেন যে ভোট ভাগাভাগি হয়ে যাওয়া, এটা সিপিআইএম এর রাজনীতি তুমি যদি দেখো বা ওয়েবসাইটে গিয়ে আমাদের ডকুমেন্ট দেখো, তাহলে এখানে স্পষ্ট কথা আছে, বামপন্থীদের বাইরে অন্য দলের সঙ্গে আমাদের জোট হওয়ার কথা নয়, সমঝোতা। ওই যেসব বলে জোট, কিন্তু ভোটে নির্বাচনের সময় আসন রফা হতে পারে, আন্দোলনে কতগুলো বিষয়ে সমঝোতা হতে পারে, কমন ইস্যুতে। যেমন অভয়াকাণ্ড যখন হলো তখন সবাই মিলে হই হই করে নামলাম, হ্যাঁ, দলমত নির্বিশেষে। এখন দাঁড়িয়ে আমরা এবারে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা যখন একটা করছিলাম, তার পূর্ব শর্ত ছিল যে বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থান স্পষ্ট করতে হবে। প্রথমত বাম ঐক্যকে দৃঢ় করতে হবে, বামফ্রন্টের বাইরে যে বাম শক্তি আছে তাদেরকে দিতে হবে। নকশালপন্থীরা আলাদা হয়ে যাওয়ার পরে সিপিআইএম এর লিবারেশন একটা উল্লেখযোগ্য নকশালপন্থীদের মধ্যে একটা বড় রাজনৈতিক দল, তারা এই প্রথম আমরা একসঙ্গে নির্বাচনে লড়ছি বামফ্রন্টের সহযোগী হিসেবে। এটা একটা অগ্রগতি। এবং আইএসএফ গত নির্বাচনে আমাদের সঙ্গে ছিল, এবছর অনেক চেষ্টা হচ্ছিল নানান দিক থেকে যাতে না হয়, যেমন কংগ্রেসকে যেমন না হয়, একা লড়বে বলে বলছিল,
এদের মধ্যে অনেক এরকম কথাবার্তা বলছিল, কিন্তু আলটিমেটলি আমরা এই বৃহত্তর ঐক্য গড়ে তুলেছি, কারণ মানুষ এটা চাইছিলেন। পানিহাটিতে প্রার্থী হয়ে গেলেন অভয়ের মা। এই মোহাম্মদ সেলিমরা দেখা গেল যে মীনাক্ষী মুখোপাধ্যায় গাড়ি আটকালেন, বিভিন্ন সময় আমরা দেখলাম যে আরজিকর আন্দোলনে বামপন্থীদের ভূমিকা অনেক উল্লেখযোগ্যভাবে একটা ভূমিকা পালন করেছেন তারা এই আন্দোলনটাকে টেনে, সেটা অতি বাম সেটা অন্য বিতর্কের বিষয়। সেখানে অভয়ের মা পানিহাটিতে প্রার্থী হয়ে গেলেন বিজেপি প্রার্থী। আপনার অবস্থান কিভাবে দেখছেন বিষয়টা? কলতন দাশগুপ্ত লড়াইটা আচ্ছা, আর এটা কঠিন বলতে হলো। হবে, প্রার্থী যে কেউ হতে পারে। আমাদের দেশের জনপ্রতিনিধি আইন অনুযায়ী, আমাদের দেশের সংবিধান অনুযায়ী যে কেউ যে কোনো দলকে ভোট দিতে পারে, যে কেউ যে কোনো দলের প্রার্থী হতে পারে। যখন অভয়ার কাণ্ড ঘটলো, তখন তো কোন রাজনীতিতে কে দাঁড়াবে সেটা তো বিষয় ছিল না বিচার্য, এটা ছিল একটা এবং হত্যা। তার সঙ্গে যেটা সুপ্রিম কোর্ট বললো, যেটা পেছনে একটা লার্জার কনস্পিরেসি আছে, সেটাকে আনাত করতে হবে। সেটা রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ বা সিবিআই কেউ ওইদিকে ধারে কাছে গেল না। তাহলে এখন পরিষ্কার হয়ে গেল এই যে মেডিকেল জগতে যে মাফিয়া রাজ আছে, এটা আমাদের রাজ্যে তৃণমূলের জমানায় আরো বেশি, অনেক বেশি সংগঠিত হয়েছে। সেখানে বিজেপি তৃণমূল দুজনে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এবার যে পরিবারের এই ক্ষতিটা হলো, সন্তান হারা হলেন, তারা ঠিক করবেন যে তারা এটাকে নিয়ে ভবিষ্যৎ তাদের পরিকল্পনা কি। আমরা এটা আগেই বুঝেছিলাম বলে তোমার মনে আছে, যখন আরএসএস একটু ছুপারুস্তম হয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নাগরিক সমাজের নাম করে, ছাত্র সমাজের নাম করে, আমরা তখনও বলেছিলাম এটা একটা আরএসএস এর ফাঁদ। এবার ফাঁদ তো পাতা আছে সর্বত্র। এই কামদুনি যারা গেল বিজেপির সঙ্গে, তারাও কি ন্যায় পেলো? এমনকি ছেড়ে দাও, রাজেশ যারা খুন হয়েছিল দাড়িভিটে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে তারা কি বিজেপির সঙ্গে গেল তাদের পরিবাররা, কিন্তু কোনো শাস্তি পেল অপরাধীরা? মানে যাচ্ছে কেন? মানে আপনার অভিজ্ঞতা কি মনে হয় যে কোথাও গিয়ে, আপনি বলছেন একটু আগে যে যারা গেছে বিকৃত বা বিকৃত দুটো বানান আপনি বোঝাচ্ছেন, যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি কোনো ভ্যালু জাজমেন্ট করতে পারি না। 92-এ বাবরি মসজিদ ভাঙার পরে গোটা দেশ জুড়ে 365টা জেলায় কারফিউ হয়ে গেল, হাঙ্গামা হলো, ধর্মাশ্রিত রাজনীতি হলো, মন্দির নির্মাণের নাম করে আসলে ধর্মভিত্তিক রাজনীতিক মোবিলাইজেশন করার চেষ্টা করা হলো। 26 আজ তো বেঙ্গলে চলে এসেছে বাংলায়, হুমায়ুন কবিররা বাবরির নাম করে মসজিদ করছেন। নীতিগত অবস্থান এটা হবে যে তুমি রাজনীতির সঙ্গে মন্দির মসজিদকে জড়াবে না। জ্যোতি বসু বলেছিলেন, আমরাও বলছি সেই কথা। এখানে তুমি রাম মন্দিরের বিরোধিতা করবে আর জগন্নাথ মন্দির থেকে ভোট করবে, এটা হতে পারে না। তুমি বাবরি মসজিদ ভাঙারকে অন্যায় বলবে, আর এখানে কোনো মূর্তি ভাঙলে তার বিরুদ্ধে বলবে না, এটা কখনো হতে পারে না। এত দিন হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে বামেরা ভোট ময়দানে গিয়ে প্রচার হচ্ছে, মীনাক্ষীদের মতো প্রার্থীরা, দীপশিতার মতো প্রার্থীরা, বামেদের বিভিন্ন প্রার্থীরা রয়েছেন, তারা লড়াই করছেন, তো কোথাও গিয়ে ভোট বাক্স কিন্তু সেভাবে পূরণ হচ্ছে না, যেখানে যে আসন পাওয়া যায় শূন্যই থেকে যাচ্ছে। বুঝতে হবে এই যে এসআইআর নামে ইলেকশন কমিশন কি করছে, রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে, পুর নির্বাচনে কি করেছে। কদিন আগে দেখেছো ফুরফুরা পঞ্চায়েতে ভোট হয়েছে, 2.5 বছর পরে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তবে বিডিও সার্টিফিকেট দিয়েছে। আমডাঙ্গায় 5 বছর বোর্ড গঠন করতে দেয়নি, যেহেতু তারা কেনাবেচা করতে পারেনি বলে, এবং সিপিআইএম সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়েছিল বলে। সুতরাং ভোট প্রক্রিয়াটা জনমতের প্রতিফলন নয়, সেখানে গুন্ডামি, মস্তানি, ইলেকটোরাল বন্ডের টাকা, কর্পোরেটের টাকা এবং ভোটার লিস্ট থেকে ভোট গণনা পর্যন্ত হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আবার এখানে দেখো, যখন ইরানে বোমা ফেলছে, যখন প্যালেস্টাইনে হামলা হচ্ছে, তখন ইংল্যান্ডে, খোদ ইংল্যান্ডে, স্পেনে, ইটালিতে, ফ্রান্সে বা নিউ ইয়র্কে বা আমেরিকার বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ নামছে যুদ্ধের বিরুদ্ধে। তারা কি তাদের ইউএস কংগ্রেসে কটা প্রতিনিধি আছে, তার উপর রাজনীতি ঠিক হচ্ছে? বামপন্থীরা এই জনমত তৈরি করার কাজে লিপ্ত আছে। সেখানে দাঁড়িয়ে ভোটের ফলাফল অবশ্যই একটা গুরুত্ব আছে, কিন্তু তুমি অনেকদিন পরে এটা বললে, এখন গত 2 বছর ধরে লোকে আর শূন্য টূন্য কিছু বলছে না। আগে লোকে বলতো বামপন্থীদের ভোট দিয়ে কি হবে, আর এখন বলছে বামপন্থীদের ভোট দিলে তারা কি করবে, তারা কি করবে, মানুষের এক্সপেকটেশন। তার মানে এই জায়গায় এসছে বিজেপি তৃণমূল যারা বলতো সিপিএম নেই, বামপন্থী নেই, সেখানে দেখছি আমরা এখন তারা বিজেপি তৃণমূল সিপিএমকে গাল না দিয়ে কোনো কথা বলছে না, যাদেরকে দূরবীনে দেখতে পাচ্ছিল না। সেখানে দাঁড়িয়ে যে লড়াইটা হচ্ছে, এই লড়াইয়ের মধ্যে থেকে বামপন্থীরা এখন এই যে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল আর বিভাজনের রাজনীতি ছিল, তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে একদিকে বিজেপি তৃণমূল, এই রামনবমীর সময় দেখা গেল বিজেপি তৃণমূল একসঙ্গে, আর রঘুনাথগঞ্জে গিয়ে হচ্ছে দোকান পুড়ছে আর পুলিশ আলাদা হয়ে দাঁড়িয়ে দেখছে। কিন্তু তফাৎটা হচ্ছে এইখানেই যে এখন আর মানুষ হাঙ্গামার মধ্যে লিপ্ত হতে চাইছে না।
তারা নিজের হক বুঝে নিতে চাইছে। এই যে বাইনারি ভাগ হয়ে যায়, পোলারাইজেশন, হিন্দু ভোট মানেই বিজেপির দিকে চলে যাওয়া, মুসলিম ভোট মানেই সেটা তৃণমূলের দিকে চলে যাওয়া, কোথাও কি বামেদের যে ধর্ম নিরপেক্ষতার যে একটা আঁচ বা একটা ছোঁয়াচ বা খোলস বলতে পারি, তারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি খোলস করেন। কেন বলবো? মানে বিজেপির থেকে ইয়ে করা হয় যে আপনারা আসলে সাম্প্রদায়িক, মানে আপনি বা আপনারা, কিন্তু কোথাও গিয়ে লোককে দেখানো হয় যে আপনারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন। আপনার সতীর্থ, প্রাক্তন সতীর্থ, ঋতব্রতর মতো লোকজন বলছেন এগুলো। খোলস সাপ ছাড়ে, বামপন্থীরা কোনো সাপ নয়। বিজেপি, তৃণমূল, দক্ষিণপন্থীরা যারা বিষাক্ত সাপের মতো আচরণ করে এবং রাজনীতি করে, আমি সাপদেরও অপমান করব না, তাদের মধ্যে অনেক সাপ পূজ্য, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা ছোটবেলায় সাপের খেলা দেখে মজা পেতাম, মেনকা গান্ধী সব বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে বামপন্থীরা কোনো খোলস ছাড়তে হয় না, স্পষ্ট কথায় স্পষ্ট করে বলি। এবং সেখানে আমরা দুর্বল হইনি, আসলে আমাদের রাজ্যে বা দেশে ধর্মনিরপেক্ষতা সেটাই দুর্বল হয়েছে, গণতন্ত্র সেটাই দুর্বল হয়েছে। তাহলে বামপন্থীরা যেমন দুর্বল মানুষের পাশে থাকে, যেমন প্রান্তিক মানুষকে লড়াই করে, আমাদের সংবিধানে যে সেকুলার ডেমোক্রেসি যেটা আছে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা, সেটাকে রক্ষা করার জন্য আমরা লড়াইয়ে নেমেছি। আজকে বাংলাদেশের সময় তুমি দেখেছো, সেখানে গত 1-1.5 বছর ধরে সেখানকার যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র সেটা দুর্বল হচ্ছিল। এখানে জামাতপন্থী, মৌলবাদী শক্তি, পাকিস্তানপন্থী, তারা সব ভারত বিদ্বেষী শক্তি, তারা হচ্ছে খুব মাথাচাড়া দিয়ে উঠছিল। তোমরা তখন কী চাইছিলে? সেখানে তোমার কী ইচ্ছে ছিল এটাই হোক? না তুমি চাইছিলে ওখানে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সবল হোক, এবং তারপর এখানে নির্বাচন হলো, খুব বিশাল কিছু চেয়েছে তা নয়, কিন্তু অন্তত রক্ষা তো পেয়েছে দেশটা। তার গণতান্ত্রিক একটা সরকার তো এসছে নির্বাচিত, ঠিক আমেরিকার একটা সরকারকে বসিয়ে দিয়েছে, এরকম তো হয়নি রেজিম চেঞ্জের নাম করে। তাহলে আমাদের দেশেও এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যাপারটাকে মজবুত করতে হবে। বামপন্থী এটা বলছে, কিন্তু আরও বিপুল অংশের মানুষ এটা চাইছেন। এখানেই হচ্ছে বামপন্থীর শক্তি, কারণ ও ফর্জি মুদ্দে লাতে রহেঙ্গে, হাম আসলি মুদ্দে পর আড়ে রহেঙ্গে। উত্তর কলকাতা, রায়গঞ্জ, তারপরে দেখা গেল মুর্শিদাবাদ, একবার আপনি হারলেন। রায়গঞ্জের মতো শক্ত সিট, ভোটের একটা ক্যালকুলেশন, আপনি জিতেও গেলেন এবং রাজ্যসভারও সাংসদ হলেন একাধিকবার। অনেকেই বলে যে মোহাম্মদ সেলিম ভোট অঙ্ক ঠিক আগে থেকে বুঝতে পারে, সে অঙ্ক কষে নিয়ে তিনি এমন একটি সিটে গিয়ে দাঁড়ান যে সিট থেকে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হন। এই বিষয়টা কেন দাদা সিট বদল করা? তাহলে তো আমি তোমার কি যতবার ভোটে দাঁড়িয়েছি ততবারই জিততাম, ঠিক। এক আর দুই হচ্ছে এটা সিট বদল করা নয়, এটা জানতে হবে সিপিআইএমে কে কোথায় দাঁড়াবে, এটা কেউ আবেদনও করে না, নিজেরা ঠিকও করে না। আমি যখন কলকাতা উত্তর পূর্ব কেন্দ্রে দাঁড়িয়েছিলাম, কারণ 24 বছর ধরে অজিত পাজার, উত্তর কলকাতা নয়, খেয়াল রাখো তখন উত্তর পূর্ব অজিত পাজার সাংসদ, 24 বছর বামফ্রন্টের আমলে অজিত পাজা সেখানে গেড়ে বসেছিলেন এবং তাকে কেউ হারাতে পারবে না, এটা কথা হয়েছিল। তখন এটা আপত্তি ছিল যে তিনি মালদা মুর্শিদাবাদে কেন দাঁড়ালেন না, তো এটা তো বলে না ভোটে। আমি কেন মণিপুরে গিয়ে রাজনীতি করলাম, আমি কেন গিয়ে অন্ধ্রপ্রদেশে রাজনীতি করলাম, আমি কেন গুজরাটে গিয়ে পদযাত্রা করলাম, আমি কেন গোয়া গিয়ে পদযাত্রা করলাম। তাহলে আমি তো সভাপতি সাধারণ সম্পাদক ছিলাম, যখন গোটা দেশ জুড়ে যুব সংগঠন করেছি। আর যখন আমি পশ্চিমবঙ্গে ফিরে এলাম, পশ্চিমবঙ্গটা এরকম, যখন রায়গঞ্জ থেকে সিদ্ধার্থ রায় দাঁড়ালেন এবং সাংসদ হলেন, তখন তো কেউ প্রশ্ন করলো না উনি কলকাতা থেকে এমএলএ ছিলেন, এমপি ছিলেন, তিনি রায়গঞ্জে গিয়ে দাঁড়ালেন কেন? যখন কলকাতা থেকে দক্ষিণ কলকাতা হারলেন, হাওড়া থেকে গিয়ে জিতলেন, তারপরে গিয়ে উত্তর দিনাজপুরে গেলেন, তাহলে প্রশ্নটা স্থান বদলের নয়, প্রশ্নটা মোহাম্মদ সেলিমকে নিয়ে সবসময় থাকবে। আই এনজয় দিস। প্রধান প্রতিপক্ষকে তৃণমূল না বিজেপি, নাকি কংগ্রেস, নাকি অন্য কেউ? সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল, বিভিন্ন ফ্যাকশন যাই হতে পারে। বামপন্থী এবং নামের সঙ্গে যদি কমিউনিস্ট পার্টি থাকে, তারা মনে করে এদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আরএসএস, যেটা তুমি নাম নেবে না, যেটা মমতা নাম নেবে না। কেন আমি নাম নেব না? চারবার বলছি তো। তাহলে এবার তুমি বলছো তার পার্টি কর্ম, এটা এখানে এখন বিজেপি, মোদি, যোগী এসব হওয়ার আগে থেকে মমতা ব্যানার্জিকে দুর্গা সাজিয়ে আরএসএস এখানে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ার আগে, বাজপেয়ী আদবানির সঙ্গে মমতা ব্যানার্জি বিজেপি সরকারে গিয়ে যোগ দেওয়ার আগে, কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করার আগে, আমাদের পার্টির কমিউনিস্টে লেখা আছে যে আরএসএস হচ্ছে একটা ফাসিস্ট সংগঠন। তারা এই দেশে ধর্মের নাম করে উস্কানি দিয়ে একটা ধর্মীয় রাষ্ট্র তৈরি করতে চায়। স্বাধীনতার আগে থেকে হচ্ছে। তখন শরৎচন্দ্র বলেছেন আর সুভাষচন্দ্রও বলেছেন, শুধু কমিউনিস্টরা বলেনি, যে আরএসএস আমাদের দেশের জন্য কত বড় ব্যাধি নিয়ে আসছে। আপনাকে এক লাইনে একটু উত্তর দিতে হবে, কাকে আপনি কিভাবে দেখেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমি দেখি, যিনি জরুরি অবস্থার সময় রাজনীতিতে যোগ দিয়েছিলেন, কিন্তু তিনি জরুরি অবস্থার সমর্থনে, যখন আমাদের রাজ্যে আধাভাষীদের সন্ত্রাসী হচ্ছে তার সমর্থনে
তিনি কংগ্রেসে গিয়েছিলেন, তার জেনারেশনের বেশিরভাগ লোক কিন্তু জরুরি অবস্থার বিরোধিতা করেছিল। শুভেন্দু অধিকারী তাকে দল বদলু বলি, সে বিজেপি তৃণমূলের হয়ে বলেছিল লাল ঝান্ডা কেন, লাল কাপড়ের টুকরো থাকবে না, আর এখন আবার সে তৃণমূলের ঝান্ডা ফেলে দিয়ে বিজেপি ঝান্ডা ধরে প্রতিদিন রোহিঙ্গা বাংলাদেশি এসব বলছে। সুতরাং এগুলো হচ্ছে কোনো একটা থিতু নয়, এটা হচ্ছে রাজনীতিতে একটা তার মতবাদ থাকবে, একটা মত থাকবে। তো জার্সি পাল্টালেই এটা তো ফুটবল প্লেয়ার নয়। দিলীপ ঘোষ কথা এটুকু মনে করি সে কনসিস্টেন্ট, তার রাজনীতি আমি বিরোধিতা করি, কিন্তু কনসিস্টেন্সি আছে। রাজনীতিতে কনসিস্টেন্সি একটা বড় কথা। এবার আমরা বিরোধী গেলাম, আপনার দলে দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্ত, আপনি কাদের কিভাবে দেখ, কাকে কিরকম লাগে আপনার? এরকম আমি 400টা নাম বলতে পারি। আচ্ছা, 3 মাস আগে আমি 300টা নাম বলছিলাম, এবং 1 বছর পরে আমি 1000টা নাম বলতে পারবো। এরা সবাই হচ্ছে আন্দোলন সংগ্রাম থেকে, বিশেষত ছাত্র যুব আন্দোলন থেকে পুলিশের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়ে, তারা সে দিল্লি পুলিশের বিরুদ্ধেই লড়ে জেএনইউ ছাত্রী দীপশিতাই হোক, আর কলকাতা পুলিশ রাজ্য পুলিশের বিরুদ্ধে লড়েই কলতান আর তোমার গিয়ে সৃজন বা তোমার গিয়ে মীনাক্ষীরাই হোক। এবং এরা নেতা বা নেত্রী এই জন্যই এরকম, এদের সঙ্গে একটা প্রজন্ম আছে। আর অনেকেই, যার নাম তুমি বললে না, সে কুচবিহারের আকিক হতে পারে, সে প্রণয় কার্জি হতে পারে, সে বীরভূমের সৌভিক হতে পারে, দেবজ্যোতি হতে পারে খড়দহের, সে খড়দায় আমাদের শুভ দেবজ্যোতি হতে পারে, ময়ূক বিশ্বাস এসএফআই এর অল ইন্ডিয়া সেক্রেটারি ছিল, এখানে বেশি চর্চা কম হয়, এবার দমদমে প্রার্থী হয়েছে। এই যে আফরিন বালিগঞ্জে। আমরা সীতারাম ইয়েচুরি কার্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে গোটা রাজ্যে এরকম কয়েকশো ছেলে মেয়েকে বেছে নিয়ে ট্রেনিং দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলছি। বাংলার রাজনীতিতে বলা হয় খেলা হবে, একটা স্লোগান ভীষণ পরিমাণে সবাই বলে, বিজেপি বলে খেলা হবে, সিপিআইএম বলে না, সিপিআইএম এর বাদী যারা রয়েছেন তৃণমূল থেকে বারবার বলে খেলা হবে খেলা হবে, বামেরা কি বা সত্যি সত্যি নির্বাচনে খেলবে? দেখো, গত কয়েক দশক ধরে শব্দগুলোর আক্ষরিক যে আছে তার মানে পাল্টে গেছে এবং অ্যাসোসিয়েশন হয়ে গেছে হয়তো। তো সেখানে দাঁড়িয়ে আজকে এমন পৃথিবীতে আমরা বাস করছি যেখানে যুদ্ধের নামে খেলা হচ্ছে আর খেলার নামে যুদ্ধ হয়, তাই তো? সুতরাং ক্ষয়কাল্য খেলা বললেই তুমি এই যে মাঠ ময়দান ক্রীড়া এগুলো বুঝতে পারবে না। তুমি দেখবে এখনও বহরমপুরে তুমি যাও, যেটা সবচেয়ে বড় খেলার মাঠ ছিল, সেটা বেশিরভাগ দিনে মেলা হয়, খেলা হয় না। বিভিন্ন পার্কগুলোকে দেখবে কংক্রিটের জঙ্গল করে দেওয়া হয়েছে, খেলার জায়গা রাখেনি, সাজানোর নাম করে নীল সাদা কিছু করেছে, কিন্তু খেলাটা নেই। তাহলে বুথে গিয়ে যখন বুথ দখল করছে, গণনা কেন্দ্রে যখন ইভিএম মেশিন দখল করছে, তখন বলছে খেলা হবে। তাহলে আসলে যেখানে খেলা হওয়ার কথা সেখানে খেলা শেষ। লোকে টেলিভিশনে দেখে তোমার গিয়ে বিদেশে খেলাগুলো দেখে। বহরমপুরের প্রসঙ্গ বলেন, অধীর চৌধুরীকে মিস করেন? রাজনৈতিক ময়দানে একসাথে লড়লে সুবিধা হতো। ময়দানে তো আছেই, এবং দেখো লড়াইয়ের ময়দানটা অনেক বিস্তৃত। এই নির্বাচনে প্রার্থী তালিকা দেখবে হয়তো দুটো আলাদা প্রার্থী তালিকা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ তারা হচ্ছে একযোগে বিজেপি তৃণমূলকে হারাতে চায়। কালকেও আমি যখন মুর্শিদাবাদের রানীনগরে তোমার কি আমাদের প্রার্থী জামাল হোসেনকে নিয়ে যখন আমি মিছিল করছি, তখন ব্লক কংগ্রেসের অফিসে অনেক লোকজন জড়ো ছিল, ওদের বোধহয় প্রার্থীর নাম ঘোষণা হবে, তার প্রস্তুতি ছিল, তো মিছিল বার করবে, যা হয় উৎসাহ নেবে। কিন্তু আমাদের মিছিল পৌঁছানোর সঙ্গে গোটা সবাই ভেঙে এসে অফিসের থেকে আমার সঙ্গে হাত মেলাচ্ছে, কেউ চুমু খাচ্ছে, কেউ তোমার গিয়ে মাথায় হাত বোলাচ্ছে, আশীর্বাদ করছে এবং বলছে দাদা আমরা একসঙ্গে লড়বো, আমরা একসঙ্গে লড়তে চাই। এটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। সুতরাং এবারে দেখবে হয়তো এরকমও হবে যে থিঙ্ক টুগেদার, স্ট্রাইক সেপারেটলি। তাতে একটু সুবিধা হবে না তৃণমূলের, মানে ভোট ভাগাভাগি হয়ে যাবে? তো এটা হয় না। বঙ্গের রাজনীতিতে তিনি ঝংকার তুলে নিলেন, বিতর্ক প্রশ্ন নানান রকম কিছু টার্গেট তার উপরে গেল, একের পর এক ব্যাট বলের মতো করে খেলে দেন অন্য। তিনি খেলা হবে বলেন না, কিন্তু বলেন সাংগঠনিকভাবে বঙ্গের রাজনীতিতে সিপিআইএম আবার ঘুরে দাঁড়াচ্ছে, আবার দাঁড়াবে, এমন আত্মবিশ্বাস তার মধ্যে ভরপুর হয়েছে। ক্যামেরায় সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং গৌতম কুণ্ডুর সঙ্গে আমাদের রিপোর্ট, সংবাদ প্রতিদিন।
এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।